আসসালামু আলাইকুম। আমি রাজবিন ফাতেমা, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায় থেকে। ত্রয়োদশ অধ্যায়টি হচ্ছে রোগ ও পথ্য ব্যবস্থাপনা। আজকে আমরা দেখব পথ্য কি, পথ্য পরিকল্পনার গুরুত্ব, পথ্য পরিকল্পনার বিবেচ্য বিষয় এবং বিভিন্ন রোগের পথ্য। রোগগুলোর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস। প্রথমে আমরা দেখব পথ্য কি। আমরা মাঝে মাঝে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। তো আমাদের রোগাবস্থায় যে খাবার দেওয়া হয় সেটাই হচ্ছে পথ্য। তো পথ্য এমন হতে হবে যাতে রোগীর দেহের চাহিদা পূরণ হয়, রোগের লক্ষণ উপযোগী হয় এবং যাতে রোগী দ্রুত সুস্থ হতে সাহায্য করে থাকে। তাহলে পথ্যকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: অসুস্থ অবস্থায় যে খাবার রোগীর চাহিদা বা রোগের লক্ষণ অনুযায়ী উপযোগী, যথার্থ পরিমিত এবং যা ওই রোগ উপশম করে রোগীকে দ্রুত সুস্থ করতে সাহায্য করে, তাই পথ্য। এখন আমরা দেখব পথ্য পরিকল্পনার গুরুত্ব। প্রথম পয়েন্টটি হচ্ছে দেহের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদানের যোগান দেওয়া। শিক্ষার্থীরা, তোমরা জানো পুষ্টি উপাদান প্রধানত 6টি। সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো বিভিন্ন ব্যক্তির এই বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণে রাখা। পথ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণে রাখা যায়, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস সম্পূর্ণরূপে ভালো হয় না, এটি ঔষধ এবং পথ্যের মাধ্যমেই সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। তৃতীয় পয়েন্টটি হচ্ছে রোগ প্রতিষেধক কাজে সহায়তা করে। কিছু কিছু পথ্য রোগ প্রতিষেধক হিসেবেও কাজ করে থাকে। চতুর্থ পয়েন্টটি হচ্ছে খাদ্যের শোষণ ব্যাহত হলে পথ্যের গুরুত্ব বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা, অনেক সময় দেখা যায় মুখের ভিতরে কোনো অপারেশন হলে বা গলা বা অন্ননালীতে কোনো অপারেশন বা কোনো রোগে আক্রান্ত হলে আমরা যদি নর্মাল খাবার খেতে না পারি, তাহলে নলের মাধ্যমেও খাবার দেওয়া হয়, অর্থাৎ টিউব ফিডিং দিতে হয়। আবার অনেক সময় পাকস্থলী বা ক্ষুদ্রান্তের কোনো রোগে আক্রান্ত হলে তাকে ইনজেকশনাল ফিডিংও দিতে হয়। সর্বশেষ পয়েন্টটি হচ্ছে রোগীকে রোগ অনুযায়ী খাদ্য সরবরাহ করা যায়। রোগীকে তার রোগ অনুযায়ী খাদ্য সরবরাহ করতে হয়, মানে এই ক্ষেত্রে খাদ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে: অল্প আঁশযুক্ত খাদ্য, উচ্চ ক্যালোরি যুক্ত খাদ্য, শর্করা নিয়ন্ত্রিত খাদ্য। তো বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের খাদ্য দিতে হয়, যেমন ডায়রিয়া ও আমাশয় অল্প আঁশযুক্ত এবং তরল খাবার দিতে হয়। ডায়াবেটিস রোগে বেশি আঁশযুক্ত খাবার দিতে হয়। হৃদরোগে লবণ নিয়ন্ত্রিত খাদ্য দিতে হয়। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পথ্য পরিকল্পনার বিবেচ্য বিষয়, অর্থাৎ পথ্য পরিকল্পনার সময় আমাদেরকে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে। প্রথমেই রয়েছে রোগের প্রকৃতি বা বৈশিষ্ট্য। রোগের ধরন বা প্রকৃতি জেনে পথ্য পরিকল্পনা করতে হয়। যেমন জ্বর হলে উচ্চ ক্যালোরিযুক্ত তরল খাবার দিতে হয়, ডায়াবেটিস হলে কম শর্করাযুক্ত খাবার দিতে হয়। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে পথ্যে পুষ্টি উপাদান। পথ্য পরিকল্পনায় রোগ অনুযায়ী পুষ্টি উপাদান কিরূপ হবে তাও বিবেচনা করতে হয়। যেমন রক্ত স্বল্পতায় আয়রন সমৃদ্ধ খাদ্য বেশি পরিমাণে দিতে হয়। তৃতীয় পয়েন্টটি হচ্ছে পথ্যের ঘনত্ব। পথ্যের ঘনত্ব অনুযায়ী পথ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন জলীয় পথ্য, তরল পথ্য, নরম পথ্য এবং হচ্ছে আঁশযুক্ত পথ্য। জলীয় পথ্যের মধ্যে রয়েছে ডাবের পানি বা স্যালাইন। তরল পথ্যের মধ্যে রয়েছে দুধ, ফলের রস। নরম পথ্যের মধ্যে রয়েছে জাউ ভাত, মাছের ঝোল, নরম সিদ্ধ ডিম, ছোট মুরগির মাংসের ঝোল। আঁশযুক্ত খাদ্যের মধ্যে রয়েছে শাক সবজি, ভাত, ফলমূল, এগুলো। সর্বশেষ পয়েন্টটি হচ্ছে রোগের মেয়াদ। রোগের মেয়াদ অনুসারেও পথ্য পরিকল্পনা ভিন্ন হয়ে থাকে। যদি রোগী দীর্ঘদিন অসুস্থ থাকে তাহলে একই ধরনের পথ্য রোগী বিরক্ত হয়ে যায়। এই অবস্থায় রোগীকে পথ্যের চেহারা বদলিয়ে আকর্ষণীয় করে পরিবেশন করা যায়। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব বিভিন্ন রোগের পথ্য নিয়ে। রোগগুলো আমরা দেখেছিলাম যে উচ্চ রক্তচাপ,
হৃদরোগ এবং ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখব যে উচ্চ রক্তচাপ নিয়ে। উচ্চ রক্তচাপ মানে কি, অর্থাৎ রক্তচাপ বেশি। তাহলে প্রথমেই আমরা দেখি রক্তচাপ কি। রক্ত প্রবাহের সময় রক্তবাহী নালীর উপর যে চাপ সৃষ্টি হয় সেটাই হচ্ছে রক্তচাপ। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80। 120 হচ্ছে সিস্টোলিক আর 80 হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন, ডায়াস্টোলিক হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ। তাহলে উচ্চ রক্তচাপ হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বাভাবিক রক্তচাপের চেয়ে বেশি থাকে রক্তচাপ, তাহলে সেটাই হচ্ছে উচ্চ রক্তচাপ। অর্থাৎ 120/80 এর চেয়ে যদি বেশি হয় তাহলে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। এখন আমরা দেখব উচ্চ রক্তচাপের কারণ। উচ্চ রক্তচাপের কারণগুলোর মধ্যে রয়েছে দুশ্চিন্তা, ওজনাধিক্য। ওজন যদি বেশি হয় তাহলেও উচ্চ রক্তচাপ হতে পারে। বংশগত, অর্থাৎ ব্যক্তির বাবা মা বা নানা নারী দাদা দাদির যদি কারো বংশে থেকে থাকে তাহলেও উচ্চ রক্তচাপ হতে পারে। অত্যধিক ধূমপানের ফলে উচ্চ রক্তচাপ হয়। কিডনি রোগে আক্রান্ত হলে, ডায়াবেটিস হলে বা হৃদরোগে, অর্থাৎ হার্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলেও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। এখন আমরা দেখব উচ্চ রক্তচাপের লক্ষণ। লক্ষণ হচ্ছে মাথা ঘোরা, ঘাড় ব্যথা, ক্লান্তিবোধ, কখনো কখনো বুকে ব্যথা। এখন আমরা দেখব উচ্চ রক্তচাপে রোগীর পথ্য পরিকল্পনার লক্ষণীয় বিষয়গুলো, অর্থাৎ কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে আমাকে উচ্চ রক্তচাপের রোগীর জন্য পথ্য পরিকল্পনা করতে হবে। সেটি হচ্ছে ক্যালোরি ও স্নেহের পরিমাণ কমাতে হবে, প্রোটিনের পরিমাণ ঠিক রাখতে হবে, লবণের পরিমাণ কমাতে হবে, সোডিয়াম সমৃদ্ধ খাদ্য যেমন আচার, পনির, চিপস বর্জন করতে হবে, বেশি মশলাযুক্ত খাদ্য বাদ দিতে হবে, ফাস্টফুড জাতীয় খাদ্য বাদ দিতে হবে, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য বাদ দিতে হবে, টক জাতীয় ফল বেশি পরিমাণে খেতে হবে, অর্থাৎ ভিটামিন সি যুক্ত ফল। প্রতিদিনের আহারে টাটকা শাকসবজি ও ফলমূল রাখতে হবে। উত্তেজক পানীয়, চা, কফি, মদ, বিয়ার এগুলো পরিহার করতে হবে। এখন আমরা দেখব উচ্চ রক্তচাপের রোগীর একদিনের নমুনা পথ্য পরিকল্পনা। তো পথ্য পরিকল্পনা রোগীর বয়স, ওজন, উচ্চতা, পছন্দ অপছন্দের উপরও নির্ভর করে। আজকে আমরা একটি নমুনা দেখি উচ্চ রক্তচাপে আক্রান্ত। যেমন সকাল 8টায় রোগীকে যদি রুটি দেওয়া হয় 2টি, রুটি হবে এমন পাতলা, অর্থাৎ এক একটি রুটি হবে 30 গ্রামের মতো, সবজি হবে হাফ কাপ, ডিম হচ্ছে কুসুম ছাড়া একটি, সপ্তাহে 4-5টি ডিম দেওয়া যেতে পারে। সকাল 11টার দিকে দেওয়া যাবে বিস্কিট 2টি, আপেল 1টি। দুপুর 2টায় ভাত 1 কাপ, শাক বা সবজি হাফ কাপ, মাছ 1 পিস, ডাল পাতলা 1 কাপ, সালাদ হাফ কাপ, লেবু 1 পিস। বিকেল 6টায় মুড়ি 1 কাপ, ছোলা হাফ কাপ, চা চিনি ছাড়া 1 কাপ। রাত 8টায় রুটি পাতলা 2টি, মুরগির মাংস 1 পিস, ঘন ডাল হাফ কাপ। রাত 10:30টায় ননি তোলা দুধ 1 কাপ। উচ্চ রক্তচাপের রোগীর রান্নায় অবশ্যই কম তেল ব্যবহার করতে হবে। রান্নায় ব্যবহৃত তেলের পরিমাণ 10 গ্রামের মতো হবে। তো এই রোগীর জন্য নির্দেশনা রয়েছে, রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, রুটিন মাফিক ব্লাড প্রেশার চেক করতে হবে, দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রতিদিন ব্যায়াম বা হাঁটা ভালো, ধূমপান বর্জন করতে হবে। শিক্ষার্থীরা, আমাদের যেহেতু পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে আমরা দেখি যে একটি নমুনা প্রশ্ন দেখতে পারি যে কিভাবে থাকবে। তোমার সরাসরি যখন কোনো ব্যক্তির কোন রোগে ভুগছে সেটা উল্লেখ থাকে না, রোগের সিমটম গুলো দেয়া থাকে। যেমন সালাম সাহেবের বয়স 50 বছর, তিনি প্রায় বলেন মাথা ও ঘাড় ব্যথা করে। একদিন অফিসে যাওয়ার সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে যান এবং বুকে ব্যথা অনুভব করেন। এক ব্যক্তি তাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তার ব্লাড প্রেশার মেপে দেখেন উক্ত ব্যক্তির ব্লাড প্রেশার হচ্ছে 160/95। উক্ত ব্যক্তির জন্য পথ্য পরিকল্পনা তৈরি করা। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি পড়ে দেখলাম যে হচ্ছে উচ্চ রক্তচাপের যে লক্ষণগুলো ছিল সেগুলো ওনার আগে থেকেই ছিল, যেমন মাথা ঘোরা, ঘাড় ব্যথা, বুকে ব্যথা এগুলো।
এবং যখন উনি পড়ে যান তখন আমরা দেখলাম যে তার ব্লাড প্রেশারও 160/95, অর্থাৎ 120/80 এর বেশি। তাহলে আমরা কি সিমটমগুলো দেখে আমরা বুঝলাম যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। তাহলে উক্ত ব্যক্তির পথ্য পরিকল্পনাটা কি হবে? উচ্চ রক্তচাপের রোগীর পথ্য পরিকল্পনা। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হৃদরোগ নিয়ে। হৃদরোগ কি? হৃদরোগ বা হার্ট ডিজিজ যে কোনো বয়সী হতে পারে। সাধারণত 40 বছরের বেশি বয়সীদের হৃদরোগ হয়ে থাকে। হৃদরোগের মধ্যে করোনারি হার্ট ডিজিজ অন্যতম। এক্ষেত্রে করোনারি, আমাদের হৃৎপিণ্ডে করোনারি নামক একটি ধমনী আছে। করোনারি নামক ধমনীর গায়ে যদি স্নেহ পদার্থ জমে যায় তাহলে ধমনীটি সরু হয়ে যায়, একে বলা হয় প্লাক। তো প্লাকের ফলে হৃৎপিণ্ডে স্বাভাবিক রক্ত চলাচল করতে পারে না এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকলাপ বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। তো এই হার্ট অ্যাটাকের কতগুলো কারণগুলো হচ্ছে বংশগত, অর্থাৎ বাবা মায়ের যদি থাকে তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওজনাধিক্য, ওজন যদি বেশি থাকে স্বাভাবিক ওজনের চেয়ে তাহলেও হার্ট ডিজিজ হতে পারে। দুশ্চিন্তার কারণে হৃদরোগ হতে পারে। অত্যধিক ধূমপান, কেউ যদি অতিরিক্ত পরিমাণে ধূমপান করে তাহলেও হৃদরোগ হতে পারে। অতিরিক্ত ভোজন বিলাস, অর্থাৎ কেউ ফাস্টফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে থাকে বা দেহের চাহিদা অনুযায়ী যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও হৃদরোগ হতে পারে। এখন আমরা দেখব হৃদরোগের লক্ষণগুলো হচ্ছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, অর্থাৎ উনি যদি অল্প পরিশ্রম করেন তাহলে হাঁপিয়ে ওঠেন। বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, প্রচুর ঘাম হয়, রক্তে স্নেহ পদার্থের আধিক্য। যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে দেখা যায় যে ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ বেশি। তো হৃদরোগের জন্য পথ্য পরিকল্পনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য বর্জন করতে হবে। কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্যগুলো হচ্ছে গরু, খাসির মাংস, কলিজা, মগজ, চিংড়ি মাছ, এগুলো বর্জন করতে হবে। মিষ্টি জাতীয় খাদ্য যেমন হচ্ছে পায়েস, ক্ষীর, মধু, ঘি, ডালডা, এগুলো পরিহার করতে হবে। ভিটামিন সি যুক্ত খাদ্য বেশি পরিমাণে খেতে হবে। চা, কফি, মদ, বিয়ার এগুলো পরিহার করতে হবে। শাকসবজি ও টাটকা ফলমূল বেশি পরিমাণে খেতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা একজন হৃদরোগীর একটি পথ্য পরিকল্পনা দেখি যে একদিনে উনি কি ধরনের খাবার গ্রহণ করতে পারে, তার পথ্য কিরকম হবে। যেমন সকাল 8টায় রুটি 2টি পাতলা, সবজি হাফ কাপ, ডিম 1টি কুসুম ছাড়া, তবে ডিম অবশ্যই সপ্তাহে 4-5টি, আর বেশি না। কলা হচ্ছে 1টি। সকাল 11টার দিকে নুডলস দেওয়া যেতে পারে 1 কাপ, সাথে একটি টক ফল কমলা 1টি। দুপুর 2টায় ভাত 1 কাপ, শাক বা সবজি হাফ কাপ, মুরগির মাংস 1 পিস, ডাল পাতলা 1 কাপ, লেবু 1 পিস। বিকেল 5টায় স্যুপ 1 বাটি, রাত 8টায় ভাত 1 কাপ, সবজি হাফ কাপ, মাছ 1 পিস, ডাল পাতলা 1 কাপ। রাত 11টায় নুনি তোলা দুধ 1 কাপ এবং রান্নায় ব্যবহৃত তেল হবে 15 গ্রামের মধ্যে। শিক্ষার্থীরা, এখানে আমরা একটি পথ্য পরিকল্পনা দেখেছি, তবে এটি কিন্তু ভিন্ন হতে পারে, যে একই খাবারই প্রতিদিন খাবে এরকম না। যেমন এখানে নুডলসের পরিবর্তে পাস্তা খেতে পারে বা স্যুপ খেতে পারে। বিকেলবেলা স্যুপের পরিবর্তে আমরা ফ্রুট সালাদ খেতে পারে। তো বিভিন্ন ভাবে, যেমন একই সবজি বিভিন্ন দিন খাবে না, যে খাবারগুলো শুধু বর্জন করতে হবে সেগুলো বাদ দিয়ে যে খাবারগুলো গ্রহণ করতে পারে সেগুলোই পরিমিত পরিমাণে খেতে হবে। তো একজন হৃদরোগীর জন্য নির্দেশনা কি থাকতে পারে আমরা দেখি। তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। রুটিন মাফিক হেলথ চেক আপ করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর ডাক্তারের চেক আপের মধ্যে থাকতে হবে। দেহের ওজন নিয়ন্ত্রণে না থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান বর্জন করতে হবে। প্রতিদিনই হালকা ব্যায়াম করতে হবে বা হাঁটতে হবে। আমরা হৃদরোগের জন্য একটি নমুনা প্রশ্ন দেখি, কারণ প্রশ্ন আমাদের সৃজনশীল প্রশ্নে কোন রোগে আক্রান্ত সেটা কিন্তু লেখা থাকে না, অর্থাৎ তার বয়স দেয়া থাকে এবং হচ্ছে তার রোগের যে সিমটম গুলো সেগুলো দেয়া থাকে এবং উদ্দীপকটি পড়ে আমাকে বুঝতে হবে যে তিনি কোন রোগে আক্রান্ত এবং সেই রোগের পথ্য পরিকল্পনাটি তৈরি আমরা করব। তো আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নটি হচ্ছে, রাহেলা বেগমের বয়স 55 বছর। তিনি খুব ওজন বিলাসী, অর্থাৎ খেতে পছন্দ করেন।
তিনি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, প্রচুর ঘাম হয়, প্রায়ই বুকে ব্যথা হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে কিছু পরীক্ষা করে নিয়ে যেতে বলেন। রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধের পাশাপাশি অতিরিক্ত তৈলাক্ত খাবার বর্জন করতে বলেন। তিনি টাটকা ফলমূল, শাকসবজি, কচি ডাবের পানি খেতে বলেন। উক্ত রোগীর একদিনের পথ্য পরিকল্পনা তৈরি করেন। শিক্ষার্থীরা উদ্দীপকটি পড়ে আমরা দেখলাম যে উনি খেতে খুব পছন্দ করেন, তিনি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, তার প্রচুর ঘাম হয় এবং প্রায় বুকে ব্যথা হয়। তো এই সিমটম গুলো আমরা দেখতেছি হৃদরোগের সাথে সম্পৃক্ত। এবং ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারও কিছু টেস্ট করতে বলেন। তো টেস্ট করে যেহেতু উনি বলেছেন অতিরিক্ত তৈলাক্ত খাবার বর্জন করতে, তার মানে তার ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ বেশি। তাহলে আমরা সবকিছু মিলিয়ে দেখলাম কি যে রাহেলা বেগম কিসে আক্রান্ত? হৃদরোগে আক্রান্ত। তাহলে আমাদেরকে কি করতে হবে? হৃদরোগের জন্য একটি পথ্য পরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে আমরা কি পারবো? অবশ্যই পারবো, কারণ হচ্ছে আমরা এর আগে হৃদরোগের পথ্য পরিকল্পনা দেখেছি, নির্দেশনা দেখেছি, লক্ষণ দেখেছি। সবকিছু বিবেচনা করে আমরা কোশ্চেনের উত্তরটি করতে পারবো। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। তোমাদের অনেকের বাবা মারই দেখা যাবে যে তারা ডায়াবেটিসে আক্রান্ত, কারণ সাধারণত 40 বছর বয়সের পর থেকে ডায়াবেটিস দেখা দেয়। তো এটি একটি বিপাকজনিত রোগ। এই রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং প্রস্রাবের সাথেও কিছু গ্লুকোজ নির্গত হয়ে যায়। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের দেহে যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস আছে, তো অগ্নাশয় বা প্যানক্রিয়াসে দুই ধরনের কোষ আছে, একটি হচ্ছে আলফা কোষ এবং অন্যটি হচ্ছে বিটা কোষ। তো অগ্নাশয়ের এই বিটা কোষ থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়, যেটা নাকি রক্তে গ্লুকোজের শোষণে সহায়তা করে থাকে। কোনো কারণে যদি অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন কম নিঃসৃত হয়, তাহলে রক্তে গ্লুকোজ শোষিত হতে পারে না, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তো রক্তে এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় ডায়াবেটিস। আবার ডায়াবেটিস, তাহলে আমরা কিভাবে বুঝবো যে ডায়াবেটিস হয়েছে কিনা? তো ডায়াবেটিস আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখা যাবে ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট দিবে। তো ব্লাড টেস্ট করলে দেখা যাবে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি এবং ইউরিন টেস্টে দেখা যাবে ইউরিনেও গ্লুকোজের পরিমাণ বেশি। এভাবেই ডাক্তার নিশ্চিত হবে যে সে রোগী ডায়াবেটিসে আক্রান্ত। তো ডায়াবেটিস কি কি কারণে হতে পারে? কারণগুলো হচ্ছে বংশগত হচ্ছে বাবা মা, দাদা দাদি, নানা নানি যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাবা মা দুজনের যদি থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। মা বা বাবা দুজনের যদি একজনের থাকে তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40%। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ওজনাধিক্য। দেহের ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলেও ডায়াবেটিস হতে পারে। অলস জীবনযাপন, অর্থাৎ কেউ যদি কাজকর্ম কম করে, অর্থাৎ ব্যায়াম না করে, পরিশ্রম না করে, তাহলেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। অতিরিক্ত ভোজন বিলাসী, পরিমাণের চেয়ে অতিরিক্ত খাবার গ্রহণ করলেও ডায়াবেটিস হতে পারে। মানসিক পরিশ্রম, অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে ডায়াবেটিস হয়ে থাকে। থাইরয়েড হরমোনের অস্বাভাবিক, অর্থাৎ থাইরয়েডের কোনো প্রবলেম যদি থাকে, থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা থাকে, তাহলেও ডায়াবেটিস হয়ে থাকে। লক্ষণ, ডায়াবেটিস রোগে কি কি লক্ষণ দেখা দেয় আমরা দেখব। ডায়াবেটিস রোগে সাধারণত ঘন ঘন প্রস্রাব হয়, ওজন কমতে থাকে, ঘন ঘন পিপাসা লাগে এবং দুর্বলতা অনুভব করতে থাকে। তো যাদের দেখা যাবে যে এই লক্ষণগুলো থাকে, তখন তাদের উচিত দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করে নিশ্চিত হওয়া যে ডায়াবেটিস হয়েছে কিনা। না হলে খুবই ভালো, যদি হয়ে থাকে তাহলে ওষুধ গ্রহণ করতে হবে এবং উপযুক্ত পথ্যের মাধ্যমে ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব না, অর্থাৎ ডায়াবেটিস সম্পূর্ণভাবে ভালো হয় না, কিন্তু আমরা পথ্যের মাধ্যমে এবং ওষুধ গ্রহণের মাধ্যমে এবং কিছু যে লাইফস্টাইল পরিবর্তন করে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এবার আমরা দেখবো ডায়াবেটিস রোগীর পথ্য পরিকল্পনার সময় আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হয়। সেটা হচ্ছে অধিক শর্করা যুক্ত খাদ্য পরিহার করতে হবে, অর্থাৎ যেহেতু আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ এমনিতেই বেশি থাকে ডায়াবেটিস হলে, তাহলে আমাকে যাতে অধিক শর্করা যুক্ত অর্থাৎ অধিক গ্লুকোজ যুক্ত খাদ্য কম পরিমাণে খেতে হবে, যাতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে না যায়। যেমন চিনি, মিষ্টি জাতীয় খাদ্য, ক্ষীর, পায়েস, আইসক্রিম, চকলেট ইত্যাদি। দ্বিতীয়টি হচ্ছে ভাত, রুটি, আলু পরিমিত পরিমাণে খেতে হবে, অর্থাৎ যে খাবারে
মিডিয়াম পরিমাণে শর্করা থাকে সেগুলো পরিমিত পরিমাণে খেতে হবে। যেগুলোতে অধিক পরিমাণে থাকে সেগুলো একদমই খাওয়া যাবে না, আর যেগুলোতে পরিমিত পরিমাণে থাকে সেগুলো খাওয়া যাবে পরিমিত পরিমাণে। আবার হচ্ছে বেশি আঁশযুক্ত খাদ্য বেশি পরিমাণে খেতে হবে, অর্থাৎ যেগুলো বেশি আঁশযুক্ত খাদ্য সেগুলো আমাদেরকে বেশি পরিমাণে খেতে হবে। ধূমপান বর্জন করতে হবে, মিষ্টি ফল ও মাটির নিচে সবজি পরিহার করতে হবে। মাটির নিচে সবজিতে শর্করার পরিমাণ বেশি থাকে, তাই মাটির নিচে সবজিগুলো বাদ দিতে হবে। এখন আমরা ডায়াবেটিস রোগী একদিনের একটি নমুনা পথ্য পরিকল্পনা দেখব, যে ডায়াবেটিস আক্রান্ত হলে একজন রোগী কি ধরনের খাদ্য গ্রহণ করতে পারে। তো আমাদের কিন্তু খাবারের অল্টারনেটিভও আছে, যে খাবারগুলো গ্রহণীয় খাদ্য সেগুলো খেতে পারবে, যেগুলো পরিমিত পরিমাণে অর্থাৎ চাহিদা অনুযায়ী খেতে হবে সেগুলো চাহিদা অনুযায়ী খেতে হবে, আর যে খাবারগুলো ডায়াবেটিস বৃদ্ধিতে সহায়তা করে সেগুলো একদমই বাদ দিতে হবে। আচ্ছা, আমরা দেখবো যে সকাল 7:30টায় যদি দেওয়া হয় যে রুটি 2টি পাতলা, সবজি হাফ কাপ, ডিম 1টি, চা চিনি ছাড়া 1 কাপ। সকাল 10:30টায় মুড়ি 1 কাপ, ছোলা হাফ কাপ। দুপুর 2টায় ভাত 1 কাপ, শাক বা সবজি 1 কাপ, মাছ 1 পিস, ডাল পাতলা 1 কাপ। বিকেল 5টায় মুরগির স্যুপ 1 বাটি। রাত 8টায় রুটি পাতলা 2টি, মুরগির মাংস 1 পিস, সবজি হাফ কাপ। রাতে 10:30টায় ননি তোলা দুধ 1 কাপ। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আরো একটি বিষয় বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে 2 বেলার খাবারের মধ্যে যেন বিরতি কম থাকে। অর্থাৎ যদি বিরতি বেশি থাকে তাহলে একদম, আবার যেহেতু উনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, তাহলে দেখা যাবে যে গ্লুকোজের পরিমাণ একদমই কমে গেছে, তখন উনি মাথা ঘুরিয়ে পড়ে যে অজ্ঞান হয়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি বিরতি না হয়ে যায়। আরো খেয়াল রাখতে হবে যে দূরে কোথাও জার্নির ক্ষেত্রে কি করতে হবে, চকলেট রাখতে হবে সাথে। যদি কোনো কারণে মাথা ঘুরায় তখন আমাদেরকে ওই ক্যালোরিযুক্ত চকলেটটা খেলে কিছুটা গ্লুকোজ বেড়ে যাবে, তখন খারাপ লাগাটা কম লাগবে। এই জন্য ডায়াবেটিস রোগীদের খাদ্য পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনোভাবেই গ্লুকোজ একদমই কমে না যায়। এবং বিশেষ করে যারা ইনসুলিন নেয় তাদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক, কারণ ইনসুলিন তুমি পুশ করতেছো, ইনসুলিন পুশ করা মানেই হচ্ছে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই খাবারের বিরতি বেশি রাখা যাবে না, এবং রান্নায় অবশ্যই কম তেল ব্যবহার করতে হবে। তো ডায়াবেটিস রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। অধিক ক্যালোরিযুক্ত খাদ্য বর্জন করতে হবে, মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করতে হবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। 2 বেলা খাবারের বিরতির সময় কম হতে হবে, দিনে কমপক্ষে 5 বেলা খাবার গ্রহণ করতে হবে, সকাল ও বিকেল 2 বেলা হাঁটতে হবে। কারণ হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ হচ্ছে তুমি যে ক্যালোরি গ্রহণ করতেছো সেটা বার্ন হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, আমরা আজকে 3টি রোগের পথ্য ব্যবস্থাপনা দেখলাম, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ডায়াবেটিস। তো 3টি রোগের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন রোগে কিছু কিছু খাবার নিয়ন্ত্রণে, কিছু কিছু খাবার পরিহার করতে হয়, কিছু কিছু খাবার আবার বেশি পরিমাণে গ্রহণ করা যায়। তবে আমাদেরকে খাবারের দিকে অবশ্যই খেয়াল রেখে পথ্য পরিকল্পনা করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকে একটি হোমওয়ার্ক লিখে নাও। দেখো, সাইফুল সাহেব একজন ব্যাংক কর্মকর্তা। 1 মাস ধরে তিনি খুব দুর্বল অনুভব করেন, দেহের ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে, ঘন ঘন পিপাসা লাগে এবং ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ব্লাড ও ইউরিন টেস্ট করে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি পায়। ডাক্তার তাকে টাটকা শাকসবজি ও ফলমূল বেশি খেতে বলেন এবং নিয়মিত হাঁটতে বলেন। উক্ত ব্যক্তির একদিনের পথ্য পরিকল্পনা তৈরি করেন। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি পড়ে দেখলাম যে ডায়াবেটিসের সিমটম গুলো ওনার আছে, যেমন উনি দুর্বল অনুভব করেন, ওজন কমে যাচ্ছে, পিপাসা লাগে, ঘন ঘন প্রস্রাব হয়। এগুলো হচ্ছে ডায়াবেটিসের সিমটম। এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের সিমটম না। উচ্চ রক্তচাপে কি হয়, মাথা ঘুরে, তারপর ঘাড় ব্যথা হয়, বুকে ব্যথা হয়, এই জিনিসগুলো। আবার ডাক্তারের কাছে যাওয়ার পরে তার ব্লাড এবং ইউরিনে গ্লুকোজের মাত্রা বেশি। তাহলে কি, রক্তে এবং প্রস্রাবে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তাহলে কি উনি ডায়াবেটিস আক্রান্ত। তাহলে আমরা পারবো যে সাইফুল সাহেবের জন্য একদিনের পথ্য পরিকল্পনা তৈরি করতে। সাইফুল সাহেব কি ডায়াবেটিস রোগী, তাহলে ডায়াবেটিস রোগীর একদিনের পথ্য পরিকল্পনা আমরা করব। তা আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা আজকের পাঠ থেকে পথ্য
পথ্য পরিকল্পনার গুরুত্ব, পথ্য পরিকল্পনার বিবেচ্য বিষয় এবং উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ডায়াবেটিস এই 3টি রোগের ক্ষেত্রে পথ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পেরেছ। তা আজ এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।